যিনি আন্তর্জাতিক বাঁধ ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান, তিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন, তিনি কিন্তু বলছেন আরেকটা কথা, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বাঁধ যাতে এখন বড় বিপদ হচ্ছে যে ভারতের যে 56টা নদীর পানি এখানে এসে পৌঁছায়, সেই 56 নদীর পারস্পরিক সংযুক্তির ফলে আপনার বাঁধ ইজ নট দ্য প্রবলেম এনিমোর, প্রবলেম সেই সংযুক্তি। অর্থাৎ আগে ফারাক্কা বাঁধ যদি এখানে ছিল, পানি এখানে কতখানি এলো সেটার কিউসেক বন্টন নিয়ে চুক্তি হচ্ছে, কিন্তু এখন পানি এখান থেকে চলে যাচ্ছে সারা ভারতে। সুতরাং পদ্মা কেন, তিস্তা কেন, আরও নদী এইভাবেই শুকিয়ে যাবে। সেটার জন্য আপনাদের বিরুদ্ধে এখন থেকে কাজ করতে হবে। আমি অনুরোধ করেছি সম্প্রতি আরেকটি সভাতে যে উপদেষ্টা যারা আছেন তারা সবাই যেন গিয়ে বাঁধ দেখেন। সিইং ইজ বিলিভিং। সুতরাং কানে কথা শুনবেন না, আপনারা যান সেখানে। আমি আসওয়ান ড্যামে বা বাঁধে, ইজিপ্টে যেটা সবচেয়ে বড় বাঁধ, আমি কি করে গেলাম, একজন সাধারণ ভিজিটার হিসেবে গিয়েছি। আপনারা ইন্ডিয়াকে অনুরোধ করুন যে বাংলাদেশ থেকে তরুণ তরুণী, ছাত্রছাত্রী, অভিভাবক যে কেউ যেন যে কোনো সময় একজন পর্যটক হিসেবে ফারাক্কা বাঁধের উপর গিয়ে দেখতে পারে এটা কতখানি বিপজ্জনক এবং মারাত্মক হতে পারে বাংলাদেশের জন্য। এটা আপনারা করুন, আপনারা দেখুন, এবং যে নতুন চুক্তি করবেন সেটা বিবেচনা করে করবেন। জিয়া রহমান সাহেব তিনি করেছিলেন যে চুক্তি ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া রাজি হয়নি প্রথমে, দুবার তিনি জাতিসংঘে নালিশ করেছিলেন। নালিশ করার পরে ইন্ডিয়ার সঙ্গে মিটিং হয় কয়েকবার, সেই মিটিংয়ে একটা ফলাফল দাঁড়ায়। সেই মিটিংয়ে 1976 বোধহয় সেটা কার্যকর করা হয়, সামথিং লাইক দ্যাট, আমি ডেটটা ভুলে যাচ্ছি। যাই হোক, আপনাদের কথা হচ্ছে বর্তমান সরকারের অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুতরাং এটা মনে রাখবেন যে আপনারা তাড়াতাড়ি সেখানে যান। আর একটা কথা, এইখানে আজকে আমি খুব খুশি হলাম দেখে যে শহীদ পরিবারের অনেক আত্মীয়স্বজন এসেছেন। আমাদের মুশকিল হচ্ছে এই যে বাঙালি জাতি খুব হিরোইজমে বিশ্বাস করে বলে যারা হিরো হয় তাদের কথাই বলে, কিন্তু আমি ভাবি এই যে একটা মহিলা হঠাৎ বিধবা হয়ে গেলেন, একটা মা তার ছেলেপিলেকে নিয়ে, অনাথ ছেলেপিলেকে দিয়ে কীভাবে সংসার চালাবেন, অনিশ্চয়তা, আর্থিক, শারীরিক, মানসিক। সর্বোপরি আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু যায় দিনে আমি সারা দেশে চিঠি পেতাম, অনেক মহিলাই কিন্তু পারিবারিকভাবেও নির্যাতিত হন, নিগৃহীত হন, এবং ডিগনিটি, আত্মসম্মান কিন্তু থাকে না তাদের, সেটাও মনে রাখতে হবে। সুতরাং আজকে যারা বেঁচে আছেন বিডিআর হত্যাকাণ্ডের পরে, তাদের আত্মীয়স্বজনের এই আত্মমর্যাদা যেন ফিরে পায় সেটাও দেখতে হবে আমাদেরকে। শুধু আর্থিক নয়, মানসিক নয়, শারীরিক নয়, আত্মমর্যাদা এটাও যেন তারা ফিরে পায়, এটা যেন দেখেন। এটা আমার অনুরোধ থাকলো। আচ্ছা, আর আমি বেশি সময় নেব না, তবে একটি ছেলের কথা বলবো। যখন আপনারা পড়তে যাবেন, যখন বিডিআরের যে হত্যাকাণ্ডগুলো, বিডিআরের সদস্য ছিল, এবং বিডিআরের সদস্য ছিল, সে মাকে লাস্ট টেলিফোন কল করছিল একটা কোনো গোপন জায়গা থেকে, মা মা তুমি আমাকে বলো, তুমি তো বলেছিলে দেশের সেবা করার জন্য বিডিআরের কাজ জয়েন করা উচিত। আমি তো জয়েন করতে চাইনি, আমি জয়েন করেছি তোমার কথা শুনে দেশের মানুষের সেবা করার জন্য, কিন্তু এখন দেশের মানুষের উপর আমাকে গুলি চালাতে বলছে ওরা। এই যে ছেলেটি বললো, মা বলো তুমি আমি কি করব, আমি কি গুলি ছুড়বো নাকি ছুড়বো না, টেলিফোন ডেড।